আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই ব্লান্ডার আরেকটা করে ফেলেছে বিএনপি এবং জামাত জোট আওয়ামী লীগকে নিষিদ্ধ করে। তারা এমন একটা সময় নিষিদ্ধ করেছে যখন বাংলাদেশের সকল পররাষ্ট্রমন্ত্রী এবং তারেক ভাইয়ার যে এই মুসলেকা সরকারের যে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সে সাথে সহ ভারতে চলে গেছে। সারা জীবন দিল্লি না পিন্ডি, দিল্লি না পিন্ডি না ঢাকা স্লোগান দিল, এখন সবার আগে দিল্লিতে গিয়েছে। শুনলাম যে তারেক রহমানের নাকি প্রথম বিদেশ সফর ভারত দিয়ে উদ্বোধন হবে, যেমন তারা প্রথমে শাহজালালের মাজার দিয়ে সবাই উদ্বোধন করে এরকম। যাই হোক, সেটা অন্য বিষয়। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তারা দুইটা ব্লান্ডার করেছে। প্রথমত, তারা গণতন্ত্রের যে যাত্রা সেটাকে তারা ব্যাহত করেছে। কারণ আপনি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করতে পারেন না। আপনি কিন্তু বিএনপিকে এই দেশ থেকে বিতাড়িত করা যাবে না, নিষিদ্ধ করে আপনি ধ্বংস করে দিতে পারবেন না। মানে বিএনপি এত ছড়িয়ে আছে, তাহলে বিএনপিকে যদি নিষিদ্ধ করে ধ্বংস করা না যায়, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি দল, এখানে লুটের আছে কত পার্সেন্ট, 1%, 2%, 3%, 5%, মোর দেন 10%, এর উপরে তো হইতে পারে না। কারণ আপনি যত যাই বলেন, প্রত্যেক উপজেলায় 10% আওয়ামী লীগের নেতারা কিন্তু লুটপাটের ভাগা পায় নাই, এই 1-2% পাইছে। বা কেউ নিজেরাই এক পরিবার, যখন যেখানে যে ক্ষমতা, তারা নিজস্ব পরিবার সে ক্ষমতা দখল করে নেয়, সব সুবিধা নেয়। এটা আপনিও জানেন, আমিও জানি, যারা রাজনীতি করে সবাই জানে। তো তাহলে কি করলো তারা? 90%, যে দেশের 50% মানুষ, মানে বিএনপি জামাতের ভাষাতে 30% ভোট এখন আওয়ামী লীগের আছে, আর আমাদের হিসেবে প্রায় 45 থেকে 50%। তো এই দলটাকে আপনি কিভাবে নিষিদ্ধ করবেন? যে দলটা বাংলাদেশ আওয়ামী লীগকে জন্ম দিয়েছে, সেই দলটাকে তো আপনি নিষিদ্ধ করতে পারবেন না। ওই কে কোন ঠিকাদার লীগ, কে কোন আফসোস লীগ, কে কোন লীগ, ওইটার দিকে আমি যাচ্ছি না। কে কোন বিতর্কিত লীগ, কে কোন লুটেরা লীগ, কে কোন আপনার খমিনি লীগ, বা কে কোন আমেরিকান লীগ, কে কোন ভারত লীগ। ভারত লীগ নেই কিন্তু, একটা জিনিস মনে রাখেন, মাইন্ডেড। আমি দায়িত্ব নিয়ে বললাম, বাংলাদেশে কিন্তু খমিনি লীগ পাবেন, আমেরিকান লীগও পাবেন, মস্কো লীগও পাইতে পারেন, ভারত লীগ পাবেন না। যতই বলো আসাদ নুরের ভারতীয়রা গালি দেয় যে আসাদ নুর বিজেপি সমালোচনা করে, কিন্তু আওয়ামী লীগের ভিতরে কিন্তু ভারত লীগ নাই। এমনকি আওয়ামী লীগের ভিতরে আপনি পাকিস্তান লীগও পাবেন, আওয়ামী লীগের ভিতরে পাকিস্তান লীগও পাবেন, 2-4 জন যদি খুঁজেন আপনি পাওয়া যায়, ফেসবুকে পোস্ট করলেই বোঝা যায়। সেটা অন্য বিষয়। কিন্তু যারা বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, তারা দুইটা ভুল করছে। প্রথমত, রাজনৈতিক প্রক্রিয়া, রাজনৈতিক প্র্যাকটিস, পলিটিক্যাল প্র্যাকটিস, এটাকে তারা ধ্বংস করে দিল। দ্বিতীয়ত, আওয়ামী লীগকে সুবিধা করে দিল আগামীতে যাতে বিএনপি জামাত নিষিদ্ধ করতে পারে। আপনি নিশ্চিত থাকেন, আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসতো, জামাত ছাড়া বিএনপিকে নিষিদ্ধ করতো না, কিন্তু এখন করবে, সেই পথটা করে গেল। এই যে সন্ত্রাস বিরোধী আইন করার মাধ্যমে, মানে এই দেখেন, অতীতের রাজনীতি তো যা যা বিএনপি করে গেছে, সেই জিনিসগুলোকেই কিন্তু আওয়ামী লীগ ব্যবহার করেছে। আপনি দেখেন, এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল, হ্যাঁ, বা প্রণয়ন থেকে আবার একীভূতকরণ, নির্বাচন টেম্পারিং, হ্যাঁ, ভোট, প্রতিপক্ষকে ধূলিসাৎ করা, গ্রেনেড হামলা। মানে আওয়ামী লীগ ওইভাবে হামলা করে নাই, আওয়ামী লীগ নির্মূলের রাজনীতি করে না। মানে প্রতিপক্ষকে হত্যা বা গুপ্ত ঘাতক পাঠিয়ে হত্যা, এই রাজনীতি আওয়ামী লীগকে আমরা করতে দেখি নাই। তো এখন শেখ ফরিদ ভাই, যে অবস্থা দেখলাম, যে তড়িঘড়ি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, সন্ত্রাস বিরোধী আইনকে মোটাতাজা করা, এটার ফলাফল আওয়ামী লীগ দেবে, কিন্তু এইটা একটা বিষয়। হ্যাঁ, বুঝতে পারতেছি না এটা কি গজব না পরীক্ষা, এটা আমরা বুঝতে পারতেছি না। ঠিক আছে, আর প্রতিপক্ষের মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলা, এটা কালচার শুরু করেছে। এটা কালচার না, এটা অপকালচার বলবো, অপসংস্কৃতি। এটা শুরু করেছে জামাতি বটেরাই। তো এই হিসেবে এখন আলহামদুলিল্লাহ বলবো নাকি শোক দিবস পালন করবো বুঝতে পারতেছি না। তবে বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং। আপনি দেখেছেন যে এক সপ্তাহে কয়েকজন মারা গেল, এবং সেটা বিভিন্ন অপঘাতে মারা যাচ্ছে। আমরা সেটা নিয়ে খুব মানে অন্যদের মতো নেতিবাচক কথা বলতে চাই না, কারণ একটা মানুষ মরে গেছে, যে মরে গেছে তাকে নিয়ে আর কি বলবো। তবে ওই যে একটা কথা আছে না, যে আমাদের এলাকায় একটা গল্প আছে, মানে একজন বলতেছে যে মারা গেছে, তো লোকটা খুব ভালো ছিল বলতে বলতে বলতেছে যে আল্লাহ গো, আরে তুমি যাই করো তাই করো, এই সুদ করে তুমি বেচতে নিও না। ঠিক আছে, ওইরকম আর কি বক্তব্য চলে আসবে। প্রশংসা করে শেষে বলছে আল্লাহ গো, এরা যেন তুমি কোনোদিন জান্নাতে নেও না, কারণ সুদ খোরা ছিল। তো এদের নিয়ে কি বলবো, এরা যেভাবে মানুষের উপর নির্যাতন, নিপীড়ন, মব ভায়োলেন্সের মাধ্যমে সাধারণ মানুষকে যেভাবে অপমান, অপদস্থ করেছে, সাথে সাথে নির্যাতন করেছে, সেটা অসম্ভব। এবং এটা মানে বাংলাদেশের রাজনীতিতে ইউনুসীয় শাসনের মতো, মানে বয়স তো একবারে কম হয় নাই, সব শাসনও দেখেছি,
অপশাসনও দেখেছি, কিন্তু এত নির্যাতন নিপীড়ন আমি কখনোই দেখি নাই। যার কারণেই কিন্তু আওয়ামী লীগের উপরে মানুষের এত রাগ থাকলেও মানুষ কিন্তু এখন সেগুলো আওয়ামী লীগের যে অপকর্ম, আওয়ামী লীগের যে দুর্নীতি, আওয়ামী লীগের যে নেতিবাচক যত কিছু, সেগুলো আস্তে আস্তে মানুষ ভুলে যাচ্ছে। কারণ এরা এতই অত্যাচারিত নিপীড়িত মানুষজনকে এখন সামনে দেখতে, যে ওগুলো আর মনে নেই। আপনি দেখেন, কয়েকদিন আগে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখলাম। সেটা হলো যে একজন প্রথমে বিড়ি খাচ্ছে, কি যেন তার নাম, বিড়ি খাচ্ছে আর একটা নারীকে পেটাচ্ছে, এবং তাকে দিয়ে, এই নারীকে দিয়ে আবার তার স্বামীকে নগ্ন করে পেটাচ্ছে, সেই বিএনপির নেতা, আওয়ামী লীগ করার অপরাধে। মানে কি বর্বরতা! মানে সে ৭১-এর বর্বরতাকে হার মানাচ্ছে কিনা এটাও এখন মানে কাউন্ট করতে হবে, যে আসলে বর্বরতা মানে এখন ৭১-এর বর্বরতার সাথে এই বর্তমান, যেটা কয়েকদিন আগে গেল, নিকট বর্তমান যেটা চলে অতীত হয়ে গেছে, নিকট অতীত যেটা হয়ে গেছে ইউনূসের সরকার, আর বর্তমান বিএনপি সরকার কোন অংশ কম করতেছে কিনা সেটাও এখন ভাবনার বিষয়। সেই সময় এই এনসিপির আমার ভাবির পোলারা, ভাবির মাইয়ারা যে মারা যাচ্ছে অপাঘাতে, এটা কি বলবো, আর এখন আলহামদুলিল্লাহ বলতে পারতেছি না, নাউজুবিল্লাহ বলতে পারতেছি না, মাঝখানে রেখে দিলাম আর কি। এই ব্যাপারে আমার কোনো প্রতিক্রিয়া নেই, কারণ এরা যে খুব ভালো কাজ করে গেছে দেশের জন্য তা কিন্তু না। এরা অনেক নির্যাতন, নিপীড়ন এবং অপকর্মের হোতা। জি, অনেক ধন্যবাদ শেখ ফরিদ ভাই। এবার আমি একটা জিনিস দেখাতে চাই। ছবিটা গেল কোথায়, গেল কোথায়, গেল কোথায়, গেল কোথায়? আচ্ছা, ছবিটা একটু আমি আনছি। শেখ ফরিদ ভাই, দুইজন মানে ওই যে দেখেন না, আমাদের এখানে উঠতে বসতে কি ওই ইসকন সন্ত্রাসী ইসকনকে মেরে ফেলতে হবে, কেটে ফেলতে হবে। তো এই ধারাবাহিকতায় আমরা দেখলাম চিন্ময় কৃষ্ণ প্রভু নামের যে ব্যক্তিটি রয়েছেন, তাকে আবার একটি মিথ্যা মামলা দিয়ে জেলে, আরও মানে পাকাপোক্ত বিএনপি আসলে ছেড়ে দেবে এরকম কথা শুনেছিলাম একদম সরকারের ভেতর থেকেই, কিন্তু সেটা শুভঙ্করের ফাঁকি। মানে কার্ল মার্কস একটা কথা বলেছিলেন, যে বিজ্ঞানের চরম উন্নতির যুগে পৃথিবীর কোনো ধর্ম দর্শন কিছুই থাকবে না। মানে বলছেন বিজ্ঞানের চরম উন্নতি, এমনকি তিনি তার যে রাজনৈতিক দর্শন সেটাও থাকবে না। বুঝতে পারছেন তো, কোনো ধর্ম দর্শন টিকবে না বলেছিলেন। এটা কিন্তু আর মার্কসিস্টরা বলে না, লজ্জা পায় আবার। ঠিক আছে, কারণ কার্ল মার্কস কিন্তু কেন কেন সমাজ, কার্ল মার্কসের তত্ত্ব কেন বৈজ্ঞানিক সমাজ মানে বিজ্ঞান বলা হয় তার তত্ত্বকে, কারণ হচ্ছে যে তিনি বলেন নাই যে আমারটাই ফাইনাল, যে এটাই তোমরা চিরজীবন ধরে। এটা মার্কস বলে যায় নাই, বলেছে চরম উন্নতির যুগে এগুলো কিছু থাকবে না। তো সেই জায়গায় যদি কোনো কারণে যদি মানুষ বানায় ফেলে, তাহলে উপায় হবে কি? মানুষ যদি মানুষ বানায় ফেলে, রোবট না, মনে করেন এরকম মাংসে করা, রক্ত মাংস করা মানুষ বানায় ফেললো, উপায় কি হবে তখন? তখন দেখবেন যে নতুন ব্যাখ্যা বের করবে, এটাই যে অমুক জায়গায় লেখা ছিল, এটা বেদের অমুক পাতায় ছিল, কোরআনের অমুক পাতায় ছিল, এই কারণে সব বেদেই ছিল, সব কোরআনেই ছিল। মোটামুটি এই এই ইলমুল কালাম এগুলো বয়ান দিয়ে আমার মনে হয় এটা জায়েজ করার চেষ্টা করবে, এটা আমার ধারণা আর কি। ততদিনে হয়তো আমরা তো বেঁচে থাকবোই না, কারণ এটা আমি 200-300 বছরের পরে কথা বলতেছি, বা 400 বছর, কারণ বিজ্ঞান যেভাবে ডেভেলপ হচ্ছে তাতে আগামী 200-300 বছর পরে মানে যেটা আমাদের চিন্তার মধ্যে থাকতেই পারে না। আপনি দেখেন, এই যে মোবাইল আবিষ্কার হয়েছে, এই যে আমরা ফ্রিতে মানে নামমাত্র খরচে আমরা ভিডিওতে কথা বলবো, অডিও না অথবা আবার ভিডিওতে, এটা তো আমাদের চিন্তাই ছিল না। এটা তো আমরা আবিষ্কার হওয়ার 5 বছর আগে কেউ স্বপ্ন চিন্তা করি নাই, কিন্তু আবিষ্কার হয়ে গেছে। এরকম কোনো কিছু যদি আবিষ্কার হয়ে যায়, তাহলে যে কি সর্বনাশ হবে, নাকি এরা খোলস পাল্টে অন্যরকম বয়ান শুরু করে দিবে তখন। যেমন এই যে আপনি যারা দেখাইলেন খালা জাহারি, অস্ট্রেলিয়ান ভিসা বাতিল হওয়ার পরে তার কিন্তু ওয়াজের সুর পাল্টে গেছে। সে এখন সভ্যতার কথা শোনায়, সহমর্মিতার কথা শোনায়, বন্ধুত্বের কথা শোনায়। তারপরে ইদানিং আবার ইহুদি খ্রিস্টান হিন্দুদের ভাই বলা শুরু করছে। ইসলামে তো তাদের বন্ধুই বলছে যে তাদের তোমরা কোনদিন আপনি মনে করবে না, এখন ভাই বলা শুরু করছে। আর একটু ডলা পড়লে বোধ হয় মোটামুটি বলে ফেলতো যে ইহুদি ধর্ম হইলো তাদেরই ধর্ম, এটা বলে ফেলতো মনে হয় আর কি, যে ইসলাম ধর্ম তো ইহুদি ধর্ম থেকে আসছে, এটা তারা নিজেরাই বলে ফেলতো। তারপরে বলতো যে, যেটা আমি বলি আর কি, এখন বললে রাগ করে, যে যেটার নাম ছিল ইয়াত্রিব, আজকে যেটা মদিনা, মুসলমানদের ইসলামের নবীকে সেখানে সহযোগিতা করেছিল, তখন তারা বললেন এই তো আমরা আর ইহুদিরা তো ভাই ভাই, আমাদের নবীকে সহযোগিতা করেছিল, আমরা তো ভাই ভাই, এগুলো বলা শুরু করবে কিনা এটাও চিন্তা করতেছি। অলরেডি আজকে কিন্তু আল আজহারি বলে ফেলছে তার বয়ানগুলো নাকি এআই দিয়ে আপনারা ডুপ্লিকেট করে এগুলো শুনাইতেছেন, এই ধরনের বয়ান কিন্তু শুরু করে দিয়েছে। যেমন ওই যে মৌলবীরা বলে বলৎকারে ধরা পড়লে কয় শয়তানের চক্করে করেছি, মানে তাও নিজের দোষ দিবে না, আপনাদেরও কিন্তু এরকম বলছে এআই দিয়ে নাকি আপনারা করছেন এটা, আল্লাহ আজহারি বয়ান নাকি এআই দিয়ে করাইছে, ওইটা দুষ্ট লোকেরা, এগুলো নাকি সে বলে নাই।
না, তাদের একটু সান্ত্বনা তো মানে পেতে হবে। শেখ ফরিদ ভাই, এটা হিংসার বিশ্বাস আমি করি না। যদি প্রতিহিংসার বিশ্বাস করতাম তাহলে ওই অন্য যারা বঞ্চিত ছিল আওয়ামী লীগের কাছ থেকে তাদের মতো আওয়ামী লীগের উঠতে বসতে গালাগালি করতাম। আমি যদি এখন 24 ঘন্টা শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমানের গালাগালি করি, কোনো আওয়ামী লীগের মাইকেল আলাসে আমার থামাবে? আমার ফেসবুকে একটা পোস্ট নষ্ট করতে পারবে? নাকি কোনো আওয়ামী লীগ আমার 2 পয়সা দেয়? কথা হচ্ছে, দেখেন, কাউকে যদি আপনি বিরক্ত হন, জামাতিদেরও বলি, এই যে ফেক আইডি খুইলা টুইলা এগুলো করতেছো, ডিল সরাসরি করো। আমাদের হত্যা করছিলা যে কারণে আজকে আমি আসাদ নূর এই যে জায়গায় দাঁড়াইছি, নোংরামি করবা, এটার জবাব আরো ঘুরায় এমন ভাবে দেবো যে তোমরা এই যে এখন তো শুধুমাত্র আজহারি 2টারে পাঠাই দিছি। এই যে তোমাদের ইলিয়াসে পাঠাবো, এই যে পিনাকি বা অন্যান্য জুলাই জঙ্গিরা যাবে না, পালাই কিন্তু যেতে হবে বাংলাদেশ থেকে। আওয়ামী লীগ নিষিদ্ধ করে যে মাঠ তোমরা তৈরি করছো, আওয়ামী লীগ এসে কিন্তু দুমাইয়া বেদাবে, তারপর পালাবা না, তখনও আমি তোমাদের কোনো জায়গায় থাকতে দেবো না। এটা আমার প্রমিস। আমার মাইরা ফেলবা, আমি কিন্তু ডকুমেন্ট আমার একার কাছে রাখি না, আমি অনুবাদ করলে আর 5 জনের দিয়ে রাখি। সুতরাং শেখ ফরিদ ভাই, এই বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর যারা কর্মী সমর্থক আছেন, বাংলাদেশ থেকে যারা ভালোবাসেন, তাদের উদ্দেশ্যে যদি আপনি একটা মেসেজ দেন, এই রাজাকাররা যেভাবে কলুষিত করার চেষ্টা করে, এই নোংরামে নিজের গায়ে নাস্তিক টাস্তিক কাদা না নিয়ে তারা তাদের মতো আগে যাবে কিনা? মোল্লাদের তো প্রেম করলো, সেটা তো দেখলো কি হয়। আমি দুঃখিত যে নাস্তিকরা তো, আমি অন্তত কিছু চাই না আওয়ামী লীগের কাছ থেকে, জনগণকে সাক্ষী রেখে ইন্টারনেটে কোনো কিছু ডিলিট হয় না, কোনোদিন কোনো কিছু আওয়ামী লীগের কাছে চাই না, চাইবো না। এই পর্যন্ত আমার 1 পয়সা কেউ আওয়ামী লীগের দেয় নাই, কারোর কাছ থেকে নেবো না, কথা ক্লিয়ার। এইবার হচ্ছে তাহলে আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে, ভাই আওয়ামী লীগকে আমি পছন্দ করি না, কিন্তু আওয়ামী লীগের চেয়ে ভালো কোনো দলও বাংলাদেশে নাই, এটা সত্য। শেখ হাসিনাকে আমি প্রচুর সমালোচনা করছি, শেখ হাসিনার মতো নেতৃত্ব দানকারী কোনো ব্যক্তি বাংলাদেশে আমি দেখতে পাইতেছি না। আমরা তো নোবেল লরিয়াট ইউনিচারও দেখলাম, আমরা তারেককারে মাজা ভাঙার পরে ভাবছি প্রচুর বিদেশে এতদিন ছিল, ভালো হয়ে গেছে। ভালো কেউ হয় না, শেখ হাসিনার চেয়ে খারাপ দেখি, ভালো দেখি না। আর বাম টাম গুলোরে তো দেখলামই। ওইগুলো বামের কথা বাদ দেন, ওইগুলো বামের তো আর বাটপার, ঠিক আছে, ওইটা আলাপ বাদ দেন। আপনি যেটা বললেন, যারা বঙ্গবন্ধুকে ধারণ করে, মুক্তিযুদ্ধকে ধারণ করে, আসলে তাদের জন্য, যারা বাংলাদেশকে ধারণ করে, তাদের জন্য আসলে বেদনার সময় চলছে। এখন এই মুহূর্তে তারা নিপীড়িত হচ্ছে, কোনো সন্দেহ নেই। আপনি দেখেন কিভাবে যে তাদের অত্যাচার করা হচ্ছে। সর্বশেষ আপনি দেখেন, মানে আওয়ামী লীগ নিষিদ্ধ করার মধ্য দিয়ে তারা বুঝিয়ে দিল যে তারা কোনো অবস্থাতেই জামাতের চাইতে 1 কদম পিছে নয়, বরং 2 কদম আগে। আপনারা দেখেন চিন্ময় কৃষ্ণ দাস, ইসকনের নেতা, তার বিরুদ্ধে মামলা ঢুকাই দিছে। মানে এরা উন্মাদ হয়ে গেছে। এগুলো উন্মাদ হওয়ার কারণ আছে, কারণ এরা যাকে মানুষ ভয় পায় তাকেই কিন্তু মানুষ আক্রমণ করে। কেউ গিয়ে কলা গাছে তো কেউ গিয়ে যা কোপ দেয় না, তাই না? কোথায় কোপ দেয়? যে বড় বড় গাছেই। তো আপনি দেখেন আওয়ামী লীগের বিরুদ্ধে তারা যে কাজটা করেছে, বঙ্গবন্ধুকে নিয়ে যা করেছে, বঙ্গবন্ধুকে নিয়ে তারা যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিয়ে তারা যে সমস্ত অন্যায়, অত্যাচার, অবিচার, প্রোপাগান্ডা চালিয়েছে, তারা দেখলো যে এখন যদি আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়, রাজনীতিতে মিছিলে ময়দানে মাঠে থাকে, তাহলে তারা কোণঠাসা হয়ে যাবে। এটা তারা মনে করতেছে যে তাহলে সমস্যা হবে। সামনে আবার স্থানীয় নির্বাচন, যদি এরা মাঠে থাকে ইলেকশনে পাশ করবে, এই ভয়ে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, বঙ্গবন্ধুর পক্ষের মানুষদের নির্যাতন নিপীড়ন করতেছে। কিন্তু এগুলো সব বুমেরাং হয়ে যাবে। কারণ হচ্ছে যে তারা ধরে নিলাম এই ইলেকশনে তারা পাশ করলো, এই সব যেমন এখন অনুরোধের আসর এবং মুসলেকা সংসদে সবাই এমপি হয়ে গেছে, রাইট? অনুরোধের আসরে নির্বাচন এবং এই মুসলেকা সরকার অনেক কিছু হয়ে গেছে। তারপরে সামনে চেয়ারম্যান, মেম্বার, মেয়র সব হয়ে গেল। তো 2024-এর 5ই আগস্ট পরেও তো আওয়ামী লীগের লোক এমপি হয় নাই, চেয়ারম্যান হয় নাই, উপজেলা চেয়ারম্যান হয় নাই, মেয়র হয় নাই, থাকতে পারছে? তাহলে আওয়ামী লীগের সাথে কি এরা বেশি শক্তিশালী? পারবে না। কিন্তু বাংলাদেশে যারা, আপনি যেটা বললেন যে বঙ্গবন্ধুর পক্ষের, মুক্তিযুদ্ধের পক্ষের, যারা গণতন্ত্রের পক্ষে কথা বলে, 72 সংবিধানের পক্ষে, তাদের জন্য আমার কি বক্তব্য? আমি বলতে চাই যে আপনারা ঐক্যবদ্ধ থাকেন। কিছু কিছু সময় ঝড় তুফান আসে, এগুলো দরকার আছে। ঝড় তুফান যদি বছরে একবার না হয়, তাহলে বুঝবেন কেমনে যে আপনার ঘরের বাড়ির খুঁটিগুলো শক্ত আছে কিনা? এর জন্য মাঝে মাঝে ঝড় তুফানের দরকার। তো 2024 সালে যে ঝড়টা এসেছে, এই ঝড়ে প্রমাণ করে দিয়ে গেছে যে আওয়ামী লীগের বাড়ির খুঁটিগুলো অনেক দুর্বল হয়ে গিয়েছিল, তাই ভেঙে চুরে পড়েছে। তো এই খুঁটিগুলোকে আবার মজবুত করেন। ক্ষমতায় আমিও যাব না, আসাদ নূরও যাবে না। আমরা যদি ডাইকে চা খাওয়ান 1 কাপ, যে ভাই আসেন 1 কাপ চা খান, আমরা তাতেই খুশি। আমরা ভাই ওই গম চুরিও করতে যাব না, খেতা চুরিও করতে যাব না, লুটপাটও করতে যাব না। আর আপনারাও করবেন তাই বলতেছি না, কিন্তু এটা আমরা যাব না কখনো। আর আপনার সুবিধা নিতেও যাব না। সমস্যা হলো যে যদি একটু মনে রাখেন, আমরা খুশি থাকবো।
একটু ভালো লাগবে, এই তো, আর এর বেশি কিছু আমাদের চাওয়ার পাওয়ার আপনাদের কাছে আমাদের নাই। মানে কিন্তু ডক্টর হ্যাঁ, শিরিন শারমিন চৌধুরীকে তারা মামলা দিছে কি উনি পুলিশ মানে জুলের আন্দোলনে গুলি চালাচ্ছিলেন না, মানে কিরকম এটারে আওয়ামী লীগ ক্যাশ করলো না। হুম, আজকে আবু সাইদের মতো জঙ্গিটাকে তারা কালো দিবস করছিল, শোক দিবস দিছে না একদম লাল করে। তো এই জঙ্গিগুলোরে তারা রেকগনাইজ করছে, আজকে এটার মামলার রায় দিল যে কয়েকজন মানুষকে আরে যাবজ্জীবন কাউকে ফাঁসি দিয়ে ফেললো, এটা সবাই আবু সাইদ একটা জঙ্গি ছিল ওইখানে, তারা সম্পত্তি সরকারি সম্পত্তি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রক্ষা করছিল পুলিশ, তারা আজকে ভিকটিম। আওয়ামী লীগ একটা জায়গায় মানে তাদের ওই যে আমলার কামলার উপরে ব্যস্ত ছিল, এখনো অনলাইনে তাদেরকেও কোনো মানুষ নাই। রাজনৈতিক দল যখন আমলার কামলার উপর নির্ভর করবে তখন তার পতন ঘটবে। রাজনৈতিক দলকে তার নেতা কর্মী সমর্থকদের উপরে নির্ভর করতে হবে, তাহলে তারা টিকে থাকবে। আজকে যদি ধরেন আওয়ামী লীগের কিন্তু কোনো কোনো কর্মী বলে যে তাদের সাথে নেতাদের কোনো যোগাযোগই ছিল না, যদি যোগাযোগটা সত্যি থাকতো, অর্থাৎ কেন্দ্রের নেতার সাথে উপজেলা সাধারণ কর্মীদের সাথে যদি সম্পর্ক থাকতো, তাহলে কিন্তু তাদের ডাক দিতে হইতো না, ঘোষণা দিতে হইতো না, তারা কিন্তু রাস্তায় নেমে যেত। আর আওয়ামী লীগের সাধারণ কর্মীরা যদি রাস্তায় থাকতো তাহলে কিন্তু এই আন্দোলন সফল হইতো, এই তথাকথিত জুলাই সন্ত্রাসীদের আন্দোলন সফল হইতো না। তারপরে আওয়ামী লীগ বেকায়দে পড়ে গেছে, সেখানে ওয়াকারের মতো একটা মুনাফিক ছিল। কারণ আওয়ামী লীগ বুঝতেই পারতেছে না যে মোল্লা আর মিলিটারি তাদের কখনো বন্ধু হবে না। এটা আমরা বললে আমাদের এই শালা তোরা আওয়ামী লীগের পক্ষে কথা বলবি না, মানে এদের ভালো কথা হয়েছে আমরা হয়ে আমাদের দশ হয়েছে বেজির মতো। ওই যে বেজি মানে গৃহস্থের পোলারে তো সাপে কামড়াইছে, বেজি গিয়েছিল শেকর আনতে, তো বেজিকের সামনে থেকে পর বেজিকে পিটিয়ে মেরে ফেলে, তারপরে থেকে বেজির মুখে শিকর, মানে তার পুত্রকে রক্ষা করতে চাইছিল। তা আমাদের দোষ, আমরা সবসময় বেজির ভূমিকাতেই থাকবো, রক্ষাকর্তার ভূমিকাতে থাকবো। তো এরা আমাদের বুঝতে ভুল করে, কিছু করার নাই, কারণ আবেগ এবং অজ্ঞতা এবং আবেগ এই দুইটা খুব ক্ষতিকর, তখন সত্যটা প্রকাশ করতে দেয় না। তো আমাদের দশাটাও তাই হয়েছে। আর এদের যে ভুলটা হয়েছে, এখনো যদি তারা ঐক্যবদ্ধ না থাকে নিজেদের, আমাদের কথা বাদ দেন, আপনাকে আমাকে কি বললো এটা যায় আসে না, কারণ আমরা তো আওয়ামী লীগের কোনো সংগঠন সাংগঠনিক ভাবে কোনো দায়িত্বপ্রাপ্ত না, আমাদের কথা বাদ দেন, ওরা যা ইচ্ছা তাই আমাদের বলুক, সমস্যা নাই। কিন্তু তারা নিজেরা তো ঐক্যবদ্ধ থাকবে সেটাও কিন্তু আমরা দেখতে পারতেছি না। আমরা দেখতেছি এ বির সাথে, বি সি এর সাথে, সি ডি এর সাথে, ডি ই এর সাথে, এইভাবে ই এফ ভার্সেস তারা লেগে আছে। আমরা আশা করি তাদের এটা তাদের মিলকে জুলকে হয়ে যাবে, এটা আমরা আশা করতেছি। তারা তাদের বিতর্ক থামাবে, কারণ এই মুহূর্তে প্রতিপক্ষকে সুযোগ দিতে দেওয়া যাবে না। এই যে স্পিকারকে, যে একজন নারী স্পিকার, তাকে নিয়ে গেল 18 মাস, কিন্তু তারা গ্রেপ্তার করে রেখেছিল, কোনো সন্দেহ না, এরা কোথাও না কোথাও রেখেছিল, গুম করে রেখেছিল, এবং তার উপরে নিঃসন্দেহে থাকেন এই অমানুষেরা, তার উপরে বহুত নির্যাতন, এই বয়স্ক মানুষটার বহুত নির্যাতন, মানসিক নিপীড়ন তো ছিলই, তার শারীরিক নিপীড়ন হয়েছে, কোনো সন্দেহ নেই। এবং তাকে কখন নিয়ে আসলো, একেবারে ঠিক যেদিন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে ঠিক তার আগে বা পরে তাকে নিয়ে আসে একটা নাটক সাজালো, এটা মানুষ তো বুঝতে পারতেছে। তো এটাও কিন্তু তারা একটা খারাপ দৃষ্টান্ত উপস্থাপন। আরো আছে আওয়ামী লীগের আরো বহু নেতা কর্মীকে এরকম গ্রেপ্তার করে রেখেছে, যখন যে ডিমটা দরকার আনলে ফুটিয়ে মানুষকে কখনো হাঁসের ডিম দেখাবে, কখনো মুরগির ডিম দেখাবে, কখনো পাখির ডিম, শালিক পাখির ডিম দেখাবে, কখনো ময়না পাখি, কখনো এইভাবে দেখাইতে থাকবে। এই বর্তমান সরকার এটা করবে, এই বদামিটা তারা করবে, তবে এটা ফলাফল ভালো হবে না। কারণ বঙ্গবন্ধুকে এই দেশের মানুষ হৃদয়ে ধারণ করে, ওই ভাস্কর্য মানুষ কয়জনে দেখে, ভাস্কর্য কয়জন বুঝে গ্রামের মানুষ, বরং বাংলাদেশের সাধারণ মানুষ যারা এখনো তারা বলে, তারা তো শুদ্ধ ভাষায় বলতে পারে না, তারা শেখ মুজিবর বলে, মুজিবও বলে না, সংক্ষিপ্ত বলে না, তারা বলে শেখ মুজিবর, মুজিবুর রহমান, শেখ মুজিবর, যদিও জামাতেরা শেখ মুজিবর নেগেটিভ সেন্সে বলে, কিন্তু আম পাবলিক পজিটিভ দৃষ্টিতে বলে। তো এই বঙ্গবন্ধুকে যারা ধারণ করে, আওয়ামী লীগকে যারা ধারণ করে, এবং মুক্তিযুদ্ধকে তারা ধারণ করে, এদের সংখ্যা নেহায়াতি কম না, বরং বেশিরভাগ মানুষ বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ এদের সাথে তাদের যে সম্পর্ক নিঃস্বার্থভাবে, কোনো স্বার্থের জন্য না। আপনি কি বলেন, আমি বহু আওয়ামী লীগের নেতারা চিনি যারা জীবনে কোনোদিন আওয়ামী লীগের 1 পয়সা সুবিধা নেয় নাই, সেটা সাধারণ কর্মী থেকে নেতা 2-4 জনকে চিনি আমি। তো আবার কিছু মানুষ তারা এই দুর্নীতিগুলো করেছে, এবং এগুলো সব দলেই থাকবে। আপনি বিএনপির দেখেন না, এখন চামচা খালেদা জিয়াকে প্রথম মুক্তিযোদ্ধা, তারপর তারেক রহমানকে শিশু মুক্তিযোদ্ধা, কবে না জানি জাইমা রহমানকে বলবে নাতি মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতে। তো এই চামচাদের জন্যই দেখবেন মানুষ বিপদে পড়ে, আওয়ামী লীগ যেটা পড়েছিল। তো এখন যেটা আছে, আমি মনে করি যারা বঙ্গবন্ধুর পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে, আমি বলতে চাই যে আপনারা আপনাদের দলীয় ম্যানিফেস্টো অনুযায়ী আগান। আপনাদের আপনি যদি তা না হন, আপনি দেখেন এই জামাত বিএনপি কিন্তু তার প্রতিপক্ষ আওয়ামী লীগকে কোনোভাবে 1 বিন্দু ছাড় দিচ্ছে না, কোনো অবস্থাতেই না। তারা কিন্তু নিজেরা সংসদে নাটক ড্রামা যাই করুক, রাস্তায় নাটক ড্রামা যাই করুক, মুক্তিযুদ্ধ বিরোধিতায়, বঙ্গবন্ধু বিরোধিতায়, আওয়ামী লীগ বিরোধিতায়, শেখ হাসিনা বিরোধিতায়, ভারত বিরোধিতায়,
হিন্দু বিরোধীতে তারা কিন্তু ঐক্যবদ্ধ, কিন্তু এখানে আওয়ামী লীগের ঐক্যবদ্ধ হতে পারেনি। তো আমার ধারণা তারা ঐক্যবদ্ধ হবে, কারণ নির্যাতন নিপীড়ন করতে করতে মানুষকে একটা জায়গায় নিয়ে যাবে। এই আওয়ামী লীগ কেমন জায়গায়, আর যেটা বলতেছিলাম যে ব্লান্ডার তারা করছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মাধ্যমে আওয়ামী লীগের পিঠ দেয়ালে ঠেকিয়ে দিয়েছে। তাদের তার যাওয়ার জায়গা, আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিয়েছে। আপনারা আর কি আওয়ামী লীগের বিরুদ্ধে আর কি বলবে? তারা যা বলার তারা শেষ। আওয়ামী লীগের সম্পর্কে এটাই ছিল সর্বশেষ। মানে নির্যাতন নিপীড়ন তো একটা আলাদা বিষয়, এটা তো চলছে। কিন্তু যখন আপনি আনুষ্ঠানিক ভাবে যখন নিষিদ্ধ করে দিয়েছেন, তখন আওয়ামী লীগের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন তারা বলতে পারবে না যে তারেক রহমান এটা করতে পারবে বা আইন আদালতে এটা যাবে, কোথাও তাদের যেতে দেবে না। এখন আওয়ামী লীগকে আর পিছনে ফেরার জায়গা না, কারণ পিছনে তো দেয়াল, তাকে আগে যেতে হবে, আগে যেতেই হবে। এছাড়া বিকল্প না, যেটা আমি বলেছি বারবার, যে আওয়ামী লীগকে বিপ্লবী সরকার হয়ে আসা উচিত। আর এখন তো ওই দিকে নিয়ে যাচ্ছে বিএনপি। বিপ্লবী সরকার আসলে পরিবর্তন হয়। আওয়ামী লীগের যদি 20 থেকে 25-30% মানুষ বিপ্লবী চেতনা ধারণ করে, তাহলে বাংলাদেশে একটা অদূর ভবিষ্যতে একটা আমূল পরিবর্তন ঘটবে। বিএনপি যতই তেরিবেরি করুক, যতই সুদূর বুদুর করুক, যত কিছুই করুক, আল্লাহর ফেরেশতার এলেও তারা 5 বছর টিকাইতে পারবে না। হয়েছে আমরা বাই চয়েস কিন্তু আমরা ইলেকশনে যাইনি তা না, নিষিদ্ধ করে রাখা হয়েছে। বাংলাদেশের সবচাইতে বৃহৎ এবং দীর্ঘ সময়ের বয়সী রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে রাখা হয়েছে। আমরা দেখেছি কিভাবে সিলের পর সিল পড়েছে আগের রাতে। আমরা দেখেছি কিভাবে ভুয়া ভোট হয়েছে, পুরো গণহারে ভুয়া ভোট হয়েছে নিজের চোখে, এবং শত 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 ভিডিও আমরা দেখেছি। আপনি তারপরেও মনে করছেন আগের ইলেকশন থেকে ফার বেটার? সেটা বললাম, আমি জানি না, আমার কাছে আগের ইলেকশনটা ইলেকশনই মনে হয়নি, সেটা সিলেকশন ছিল। যেহেতু এক দল থেকেই সবাই আসছে, নিজেদের কিছু বিরোধী দল যারা দাঁড়িয়েছিল স্বতন্ত্র হয়ে, কারণ অন্য দল আসেনি, কিন্তু অন্য দলকে কিন্তু মানে মানা করা হয়নি, বাধ্য করা হয়নি আপনি আসবেন না। কিন্তু আপনারা তো, আমি যদি আজকে আপনার সাথে আমার টক শো ছিল, টক শোটাতে আপনি আমাকে আমন্ত্রণ করেছেন, আমাকে সময় দিয়েছেন, আগে থেকে বলে রেখেছেন। আমি যদি এই টক শোতে না আসতাম, আপনি আপনার দর্শকদের জন্য আপনি আপনার নিজের টক শোটা চালিয়ে যেতেন, কারণ আপনার কমিটমেন্ট আছে জনগণের কাছে। আপনি আপনার কথা বলে যাচ্ছেন, আপনার অনেক কথার সাথে হয়তো আমি একমত হলাম না, কিন্তু আপনি একা একা বলে গেলেন। আমি কি দাবি করতে পারি যে উনি একা একাই তো বলে গেল? এখন আপনি একা একা বলে যাবেন, এটা কি আপনি তো আমাকে বাধ্য করেন, আমি আসি নাই, তো দোষটা তো আপনাকে দিতে পারি না। আমি অংশগ্রহণ করলাম না কেন? তাহলেই তো আপনার সমস্ত কথা আমাকে মানতে হতো না। এখন তো একপাক্ষিক ভাবে আপনিই বলে যাবেন, এটাই তো নিয়ম। মানে এরপরে আপনি যদি বলেন যে আমরা তো কখনো বিএনপিকে আসতে মানা করিনি, আমরা পরিষ্কার ভাবে বলেছি যে ওরা যেটা চায় তত্ত্বাবধায়ক সরকার, সেটি আমাদের আইনে নেই, আদালত বাতিল করেছে, আমরা কিছু করিনি। এবং আমরা পর্যন্ত নিজম ভাই কিছু করেননি জানি, কিন্তু করতে তো পারতেন। বিএনপি কে আনা যদি 2014 সালে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি খালেদা জিয়াকে ফোন দিয়েছেন, তিনি বলেছেন যে আপনি হরতালটা থামান, যে হরতালটা আপনি দিয়েছেন, আমরা একসাথে বসি, আপনার দরকার হলে আমরা সর্বদলীয় একটা ঐক্য পরিষদ করব, আপনার পার্টি থেকে সেখানে উপদেষ্টা থাকবে, আমার পার্টি থেকে থাকবে, রেশিও অনুযায়ী বাংলাদেশের অন্যান্য যারা পলিটিক্যাল পার্টি আছে তাদের একসাথে বসে আমরা একটা জাতীয় সরকারের মতো বানাই, ওই সরকারটা নির্বাচন পরিচালনা করবে। কেন করবে? কারণ তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটা আদালত উঠিয়ে দিয়েছে, আমাদের কিছু করার নাই। খালেদা জিয়া ফোনের মধ্যে দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কিরকম দুর্ব্যবহার করেছেন, তিনি বলেছেন যে না, আমি কোনো হরতাল বন্ধ করবো না, আলোচনাও করবো না, আপনি আমার একটাই কথা, তত্ত্বাবধায়ক সরকার লাগবে। তো এরপরে মাননীয় প্রধানমন্ত্রী কি করতে পারে? যেই মানুষটার পুত্র তাকে গ্রেনেড হামলা করে মেরে ফেলতে চেয়েছে, যেই বিএনপি তত্ত্বাবধায়ক সরকারকে নস্যাৎ করে দিয়েছে। আপনি তত্ত্বাবধায়ক সরকার কিভাবে নস্যাৎ হয়েছে আপনি জানেন? আমি আপনাকে একটা উদাহরণ দিই। আপনি মনে করেন যে আমি আপনাকে উদাহরণ দিই, সেটা হচ্ছে এমন যে আমি আপনার বাড়ি পুড়িয়ে দিলাম, বাড়ি পুড়িয়ে দিয়ে আমি এখন বলছি কেন ওই বাড়িতে আমিও থাকতাম, এখন আমি বলছি যে আপনি আমার থাকার জায়গা দেন না, ঘ্যান শুরু করলাম। জিনিসটা কেমন শোনা যায়? বিএনপি আপনার কথা মাধ্যমে আমার ওই কথাটা রোমন্থন হচ্ছে, যে আমার কাছে ওরকম শোনা যাচ্ছে যে একটা তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম ছিল আমাদের, যেহেতু পলিটিক্যাল পার্টিগুলো ঐক্যমত্যে আসতে পারছে না, ফলে এটা অগণতান্ত্রিক হলেও, এটা কমপ্লিটলি আমাদের বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশনের বাইরে গেলেও আমাদের বাঁচার স্বার্থে একটা নিয়ম করা হয়েছিল 1996 সালের 1 নম্বর আইন। সেটি হচ্ছে যে কোনো পলিটিক্যাল পার্টি 5 বছর মেয়াদে ক্ষমতায় থাকবার পর তারা ক্ষমতা হস্তান্তর করবে সর্বশেষ অ্যাপিলেট ডিভিশনের প্রধান বিচারপতি যিনি অবসর নিয়েছেন তার কাছে, তিনিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা। এটা ছিল নিয়ম। তিনি যেই হোক না কেন তার কাছেই ক্ষমতা হস্তান্তর করা হবে। ভালো কথা, বাংলাদেশ আওয়ামী লীগ 2001 সালে তারা ক্ষমতা হস্তান্তর করে এই বাংলাদেশে একমাত্র প্রথমবারের মতো একটি দল যারা ক্ষমতা হস্তান্তর করেছে শান্তিপূর্ণভাবে। এবং জানেন যে 2001 ইলেকশনের পরে বিএনপি কি করেছে? বিএনপি যখন মেয়াদ শেষ হবে তখন বিএনপি ক্ষমতা গেল 2001 সালে, অক্টোবরের 2 তারিখ ইলেকশন হয়েছে 2001-এর। তারা 2004-এর মাঝামাঝি জুন বা জুলাইতে তারা সংবিধানে একটা সংশোধনী আনলো, এটা মনে হয় 13তম সংবিধান সংশোধনী আনলো। তারা কি আনলো? সংবিধান সংশোধনী। তারা করলো কি, বিচারপতিদের বয়স 2 বছর বাড়িয়ে দিল। কেন 2 বছর বাড়িয়ে দিল? এই কারণে বাড়িয়ে দিল, কারণ বিচারপতি KM হাসান তিনি সর্বশেষ অবসর নিয়েছেন। এখন তাকে কিভাবে রেখে দেওয়া যায়? কারণ তিনিই হবেন হচ্ছে
তিনি যদি থেকে যেতে পারেন লাস্ট অবসর নেওয়া বিচারপতি, তাহলে তিনিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। কিন্তু কে এম হাসানের পরে বিচারপতি রুহুল আমিন, তার আপনার অবসর নেওয়ার কথা ছিল। তো তিনি যাতে অবসর নিতে না পারেন, এই জন্য তার চাকরির মেয়াদ আরো 2 বছর বাড়িয়ে দিল। ফলে বিচারপতি রুহুল আমিন আরো 2 বছর চাকরি করবে, তাহলে শেষ বিচারপতি থেকে যাবে হচ্ছে কে এম হাসান। তো কে এম হাসানকে রাখার জন্য বিএনপির এই চেষ্টাটা কেন? কারণ কে এম হাসান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। আওয়ামী লীগ কিন্তু তাও মেনে নিত যদি এটা ন্যাচারালি হতো। কিন্তু আপনি যখন একটা ন্যাচারাল জিনিসকে বাধা দিয়ে আপনার স্বার্থে করলেন, সেই কারণে আওয়ামী লীগ তখন আন্দোলন করেছে যে আপনি তো এটা পার্সিয়ালিটি করলেন আমাদের মধ্যে। কারণ শোনেন, একটা কথা বলি, ইতিমধ্যে তত্ত্বাবধায়ক সরকারটা ছিল আমার গলাতে একটা ছুরি ধরার মতো, আমি এদিক সেদিক করলে আমার গলা কেটে যাবে। আপনি এইরকম একটা কাচের ঘরে থেকে আপনি এত বড় অন্যায় করলেন, পরবর্তী সময় আপনি সবচেয়ে বেশি কাঁদলেন তত্ত্বাবধায়ক সরকার নাই, আমরা ইলেকশনে যাব না, এটা ফেসিস্ট সরকার। তাহলে ফেসিস্টটা কে? এখন আপনি আমাকে একটা কথা বলেন তো রায়হান ভাই, যে যারা তত্ত্বাবধায়ক সরকারকে এইভাবে নষ্ট করলো, আপনি কয়দিন তাদেরকে দোষ দিয়েছেন? বলেন আমাকে যে আমি দোষ দিয়েছি ওদেরকে। আমি তত্ত্বাবধায়ক সরকারের কোনো ফ্যান না যে এটা নিয়ে কোনো তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, যে আমরা তত্ত্বাবধায়ক সরকার নষ্ট করেছে কি বিএনপি? পরবর্তী সময় এবং মজার ব্যাপার হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করবার জন্য রিট পিটিশন দাখিল করা হয় 1999 সালে। সেই রিট পিটিশন 2009 বা 10 সালে কার্যতালিকাতে উঠে আদালত তখন সিদ্ধান্ত দেয়, এবং একজন মাত্র বিচারপতি রায় দেয় না, 7 জন বিচারপতির মধ্যে 4 জন বিচারপতি রায় দেয় যে এটি এগেইনস্ট দ্য প্রিন্সিপাল অফ বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন। একজন না, 4 জন বিচারপতি, এবং 3 জন বিচারপতি এই তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষে থাকে। এরপরে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়ে যায়। এটা কি বাংলাদেশ আওয়ামী লীগ ওই বিচারপতিদেরকে শিখিয়ে দিয়েছে? মানে এটা অনেকে মনে করতে পারে, কিন্তু মনে করতে কোনো লাভ নেই। আপনি বিচারপতি রায় দিয়েছে, এখন আপনি যদি মনে করেন যে আমার পক্ষে গেছে বলে আমি বলেছি, আসলে তত না। এখন আপনি আমাকে বলেন তো, এরকম একটা প্রক্রিয়া হওয়ার পরে নির্বাচন হবে নির্বাচন কমিশনের মাধ্যমে। তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী 2014 সালের ইলেকশনের আগে খালেদা জিয়ার সাথে দীর্ঘ ফোনালাপ করেছে, সেখানে তিনি আলোচনাতে রিফিউজ করেছেন। এখন আপনি আমাকে বলেন যে আমি আমার সমস্ত চেষ্টা করবার পর যখন কেউ ইলেকশনে আসে না, আমার কি করণীয় থাকে? আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলার মধ্যে ব্রাজিল যদি বলে যে আমি আর্জেন্টিনার সাথে খেলবো না, আর্জেন্টিনা যদি জিতে যায়, আপনি কি আর্জেন্টিনাকে নিয়ে হাসাহাসি করবেন? হ্যাঁ, ফ্রি পেয়ে দিচ্ছে, তো ব্রাজিল আসলো না কেন? আচ্ছা, যাই হোক, আপনি বলছেন অপশন নাই। অপশন আসলে খুঁজলে অপশন হবে। যেমন আপনি জিজ্ঞেস করেন আজকে যদি আপনি না আসতেন, আপনি যদি আজকে অনুষ্ঠানে না আসতেন, আমি এটা পোস্টপোন করতাম, আমি হয়তো ঘোষণা দিতাম, আমরা পরে এটা পিছিয়ে দিলাম। আপনি যতক্ষণ না রাজি হবেন, আমি জিনিসটা হলোই না। কিন্তু ব্যাপারটা যদি এমন হয় যে দেশের সাংবিধানিক কাঠামোতে এই টকশোটা হতেই হবে, এটা মানে আমি ওইভাবে বলছি আর কি। টকশোটা একটা উদাহরণ হিসেবে, মেটাফোর হিসেবে এসছে। কিন্তু নির্বাচনটা তো এমন না যে ঠিক আছে এই বছর আর ইলেকশন করলাম না, ব্যাপারটা তো এমন না। ইলেকশন আপনাকে করতে হবে, আজও কালো 5 দিনের জন্য আপনাকে ইলেকশন করতে হবে, অর্থাৎ সাংবিধানিক চেঞ্জটা আসতে হবে, তাহলে 5 বছরের বেশি তারা সরকার থাকতে পারে না। ওই সাংবিধানিক কাঠামোর জন্য ইলেকশন করতে হয়েছে, তো ইলেকশন করেছে। এখন যদি প্রতিপক্ষ না আসে, আমরা কি করবো বলেন? আমরা কি করবো? ঠিক আছে, বুঝলাম। আপনি ধরে নিচ্ছেন প্রতিপক্ষ আসেনি বলেই আপনারা নির্বাচন করেছেন একা একা। আমি কি করব আসলে এটা জানি না, এটা যেহেতু চলে গেছে। আমি আবারও বলছি যে চেষ্টা করেছি রায়হান ভাই, আপনি যদি ধরে নেন যে আমাকে করতেই হবে, বিএনপি সহ একটা অংশগ্রহণমূলক নির্বাচন করতেই হবে, এটাই আমার বাধ্যবাধকতা, তাহলে আপনি অপশন খুঁজে বের করবেন। দরকার হলে নতুন অপশন খুঁজে বের করেছি, তো আমরা অপশন খুঁজে বের করেছি। আমরা তাদেরকে বলেছি যে চলেন আমরা আলোচনা করি। এটাও বলেছি যে আপনার 6 জন উপদেষ্টা থাকলো, আমার 6 জন থাকলো, রেশিও অনুযায়ী বাকি দলের 2 জন 3 জন এইভাবে করে থাকলো, মানে যার যেই ভোট আছে লাস্ট ভোট, সেই ভোট অনুযায়ী রেশিওর কথা বলা হয়েছে। এবং বলা হয়েছে আপনি কোনটা চান বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনাদের চান, ঠিক আছে করেন, যদি এটা আপনাদেরকে আরো বেশি সাহস দেয়। মাননীয় প্রধানমন্ত্রীর এই ফোন আলাপটা তো শুনতে পারেন আপনি, তো উনি তো চেষ্টা করেছেন, অপশন দিয়েছেন, তারপরে তো ওনারা শোনেন নাই। আমরা কি করবো? কিন্তু আবারও বলছি যে আপনি নথি স্বীকার করে, তত্ত্বাবধায়ক সরকার কিন্তু একসময় বাংলাদেশে ছিল না, প্রয়োজনের খাতিরেই তাকে আনা হয়েছিল, প্রয়োজনের খাতিরে ব্যান করেছে, আবারও প্রয়োজনের খাতিরে এনে আবারও ব্যান করা যেত। তো যাই হোক, ঠিক আছে। আমি বুঝি না আপনার কথা। সেটা হচ্ছে যে না, আমি এটা আমার কাছে একটু অদ্ভুত মনে হলো। সেটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটা বাতিল করেছে আদালত। আপনি তাহলে বলছেন একদিকে আপনি আইনের শাসন চাচ্ছেন, আর অন্যদিকে চাচ্ছেন যে আমি কোর্টের কথা শুনবো না। সেটা না, কোর্টকে উপেক্ষা করে তো আর এটা চালু হয়নি। চালু হয়েছে যখন একবার বাংলাদেশে, হ্যাঁ, তখনও তো দেশে কোর্ট ছিল। চালু যখন হয়েছে তখন সেটা দলীয় ঐক্যমত্যে আমাদের একটা সিচুয়েশন এমন অবস্থা দাঁড়িয়েছে যে আমরা আর কোথাও যেতে পারছিলাম না। আমরা রাজনৈতিক যে পুরো ব্যবস্থাতে লক আপ হয়ে গিয়ে আমরা সেখানে গেছি। যাওয়ার পরে এই সিস্টেমটাকে নষ্ট করেছে বিএনপি এটাকে ছারখার করেছে। দেশে 111 আসলো, 111 আসার পরে 2 বছর ধরে আর্মি শাসন থাকলো। আমাদের এত শিক্ষা হয়েছে, এত অন্যায় করেছে বিএনপি, এরপরে একটাবারের জন্য আপনি বললেন না যে বিএনপির দায়িত্ব ছিল, সংস্থার দায়িত্ব আমাদের ছিল। না, বিএনপির দায়িত্ব ছিল ডেফিনেটলি। একবার বলছেন না ইয়েস বিএনপির রেসপন্সিবিলিটি নেওয়া উচিত ছিল, আপনি বারবার বলছেন আমার রেসপন্সিবিলিটি নেওয়া দরকার ছিল। কারণ হলো আমার এখানে বিএনপির পক্ষের লোক নেই, তাকে আমি বলবো ডেফিনেটলি বিএনপির কোনো অবহেলা ছিল। আপনি বলবেন না বিএনপির পক্ষের লোক না থাকতে পারে, এখানে তো রাজাকারের পক্ষের লোক নেই, আপনি রাজাকারের পক্ষের লোক হয়ে রাজাকারের পক্ষে কথা বলবেন? না, এখানে ধরেন আমরা এই যে আমি একটু আগে চিলির কথা বললাম, চিলির আলেনদের কথা বললাম, তো পিনোশে তো এখানে উপস্থিত নাই, তো আপনি পিনোশের পক্ষে বলেন একটু শুনি।
আমি মানে আপনার আপনাকে যুক্তিতে ব্যাপারটা যেটা এমন দাঁড়ায় যে যাদের হ্যাঁ। পক্ষেই আমার কথা বলতে হবে তাদের একটা করে রিপ্রেজেন্টেটিভ থাকতে হবে, নট নেসেসারিলি। এখন আমি বলছি এই কারণে যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারকে পুরো নষ্ট করেছে। আপনি তাদেরকে একটাবারের জন্য বললেন না ওকে যে তাই তো এই পদ্ধতি এই করেছে, আপনি বারবারই ছেলে বলছেন তারপরেও তারপরেও তারপরেও, মানে হচ্ছে যে এরকম যে সমস্ত দায় আওয়ামী লীগ তার কাঁধে চেপে বসে আছে। আওয়ামী লীগের দায়ের কথাটা আমি আপনাকে বলি, 1971 সালের পরে রাজাকারদের বিচার করবে আওয়ামী লীগ। দেশ গড়তে হবে কার? আওয়ামী লীগ। তার আগে যাই, দেশ স্বাধীন করতে হবে কে? আওয়ামী লীগ। দেশকে ইয়া আইয়ুবের কাছ থেকে রক্ষা করতে হবে কাকে? আওয়ামী লীগ। 1975 সালে আপনি সেই আওয়ামী লীগকে শেষ করে দিলেন। এরপরে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে কার? আওয়ামী লীগ। এরপরে ওই সময়টাতে খালেদ মোশাররফকে হত্যা করা হয়েছে, এটিএম হায়দারকে হত্যা করা হয়েছে, তার বিচার করতে হবে কে? আওয়ামী লীগ আমলে সেই বিচার শুরু হয়েছে। কর্নেল তাহেরের বিচার মেরে ফেলেছে জিয়াউর রহমান, সেটার বিচার শুরু হয়েছে আওয়ামী লীগের আমলে। 2500-2000 সেনাবাহিনীর সদস্যদেরকে জিয়াউর রহমান হত্যা করেছে, সেটার ক্ষতিপূরণের জন্য আওয়ামী লীগ আমলে পিটিশন দায়ের করা হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার আওয়ামী লীগ আমলে। আপনার বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার আওয়ামী লীগের আমলে। জাতীয় চার নেতার হত্যাকাণ্ডের বিচার আওয়ামী লীগের আমলে। গ্রেনেড হামলার বিচার আওয়ামী লীগের আমলে। জঙ্গি হামলার বিচার আওয়ামী লীগের আমলে। সমস্ত কিছুর দায় আপনি আওয়ামী লীগের কাঁধে চাপা দিবেন, আবার বলবেন যে আমরা কেন গণতন্ত্র প্রতিষ্ঠা করি না। তো সবই তো করলাম আমরা, এই দেশকে আনলাম আমরা, এই দেশকে সাজালাম আমরা, সব দায় আমাদের রে ভাই। আমাদের সাথে যারা রাজনীতি করেছে, আমাদের প্রতিপক্ষ, তাদের কোনো দায় নাই।